জগন্নাথ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য নয়। প্রতি মাসে 7,000 টাকা বাসা থেকে নেওয়ার সময় মনে হবে পড়াশোনা বাদ দিয়ে বরং বাসা চলে যাই। আর টিউশনি তা তো আকাশের চাঁদ। তারপরও যারা এই চ্যালেঞ্জ নিতে চাও সবাইকে অভিনন্দন। হাই দেয়ার এভরিওয়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার অনেক বছর পর একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তোমাদের রেজাল্ট সন্নিকটে। তোমাদের হয়তো অনেকেরই অনেক জায়গায় চান্স হয়েছে, অনেকের হয়তো অনেক জায়গায় চান্স হয়নি, জাস্ট একটাই অপশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো তোমাদের সকলের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী কী সমস্যা আছে, কী কী সুবিধা আছে, সব কিছু মিলে এই কম্প্যাক্ট একটা ভিডিও হবে, যার মাধ্যমে তোমরা খুব সহজেই ডিসিশন নিতে পারবে যে তোমরা আসলেই ভর্তি হওয়া উচিত কিনা। তো আমরা বিপ্লবের পর, তোমরা যেটাকে বিপ্লব বলে থাকো আর কি, তো সেই বিপ্লবের পর আমরাই প্রথম ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো অনেক কিছুই হয়তো বা চেঞ্জ হয়েছে। তো আমি গত কিছুদিন পূর্বে, যেহেতু আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা অনেক দিন ধরেই ছিল, আমি অপেক্ষা করছিলাম যে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ করার একটা মোটামুটি সিওরিটি ডেট থাকবে। তো আমি শুনতে পেলাম যে 20 তারিখের আশেপাশে একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি আমাদের যেই 19 ব্যাচ, অর্থাৎ আমার ব্যাচের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমি পোস্ট করি এবং আমার পরিচিত সিআরদের সাথে আলাপ করি, যাতে তারা তাদের ডিপার্টমেন্টের সকলকে বলে যে এই মতামতটা দিতে। আমি নিজেও আমার পড়াশোনার চাপে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো সব কিছু মিলে আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। তো বেশিরভাগই আমাদের জগন্নাথে যারা চান্স পায় তারা কিন্তু মাল্টিপল অপশান রেখেই চান্স পায়। মানে আমি সহ আমার পরিচিত যে কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু জগন্নাথ বাদেও আরও কয়েক জায়গায় চান্স পেয়েছে। তো তারা কোন ডিসিশনে জগন্নাথটাকে প্রেফার করেছিল এবং তারা এক সেমিস্টার কাটানোর পর, আমি কিন্তু বর্তমানে প্রথম সেমিস্টার শেষ করেছি এবং উপরওয়ালার ইচ্ছা আমি যদি ফেল না করি, আশা করি আমি সেকেন্ড সেমিস্টারে পড়ার সুযোগ পাবো। আমার ফ্রেন্ডদের সম্মিলিত অভিজ্ঞতা এবং আমার পার্সোনাল ওপিনিয়ন যোগ করে আজকের এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। 1 নম্বর পয়েন্ট হলো তীব্র আবাসন সংকট। তো আবাসন সংকট জিনিসটা কেন তৈরি হয়েছে? আমাদের কিন্তু হল ছিল 10টা বা 11টা, যেটা রাজনৈতিক প্রভাবের কারণে হলগুলো আমাদের দখলে নেই, কোনো এক রাজনৈতিক নেতার দখলে আছে। যাই হোক, সেটা তো আছেই, প্লাস মেয়েদের জন্য জাস্ট একটা হল বর্তমানে চালু রয়েছে, ওই একটা হলেই মেয়েরা থাকে। অনেকে সিট পায়, অনেকে সিট পায় না, অনেকে 3rd 4th ইয়ার অবধি চলে যাওয়ার পরে সিট পায়। আমার ফার্স্ট ইয়ারের 2-3 জন ফ্রেন্ড মেবি সিট পেয়েছে আমার ডিপার্টমেন্টের। অন্যান্য ডিপার্টমেন্টেও এরকম করেই হতে পারে। তো আমাদের ডিপার্টমেন্টে কিন্তু মেয়ের সংখ্যা প্রায় 31 জন, তার মধ্যে সিট পেয়েছে মাত্র 2-3 জন। তাহলে বুঝে নাও রেশিওটা কীরকম। তো এই হলো এটা। আর আবাসন ভাতা মোটেও দেওয়া হয় না, কোনো রকমের ভাতা দেওয়া হয় না আবাসন রিলেটেড। তোমরা হয়তো বা ঢাবিতে দেখেছো বা অন্যান্য ভার্সিটিতে দেখেছো যারা হলে সিট পায় না তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা রয়েছে, বাট আমাদের এখানে কোনো সেরকম সিস্টেম নাই। যাই হোক, তো তীব্র আবাসন সংকটটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও পুরান ঢাকায় যারা থাকে তাদের যেই তোমার পরিবেশ, থাকার পরিবেশ, এটা যথেষ্ট বাজে। ঢাকা শহর এমনিতেই কনজেস্টেড এরিয়া, কম জায়গার মধ্যে বেশি মানুষ থাকে। সেখানে পুরান ঢাকায় থাকার পরিবেশ আমার দেখা ওয়ার্স্ট একটা জায়গা। কারণ সেখানে দেখবা বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগানো, রাস্তায় চলার জায়গা নেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আর মাসে তোমার 7 থেকে 8 হাজার টাকা খরচ হবে। যেটা আমাদের দ্বিতীয় পয়েন্টে নিয়ে আসে, সেটা হচ্ছে পারিবারিক সচ্ছলতা। অর্থাৎ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে তোমার যেহেতু আবাসন ব্যবস্থা নাই, হল নাই, তো তোমার কি হবে? মাসে একটা খরচ যাবে। কত খরচ যেতে পারে ভাই? আমার যারা ফ্রেন্ডরা নর্মালি থাকে তাদেরও 6,000-এর উপরে খরচ চাই, মানে থাকা খাওয়া সব মিলে। প্লাস একটা অ্যাডাল্ট ছেলে মেয়ের একটু হালকা হাত খরচ লাগে 500-1,000 টাকা, সেগুলো ধরেই মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা তোমার পার মান্থ যাবে। তো এই টাকাটা তুমি যদি বাসা থেকে নিতে পারো তাহলে ইউ আর ওয়েলকাম টু স্টাডি ইন জগন্নাথ ইউনিভার্সিটি, অর এলস ইউ উইল হ্যাভ টু ম্যানেজ টিউশনস। যেটা আমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে টিউশন যেন সোনার হরিণ। পুরান ঢাকায় একটা কথা প্রচলিত আছে যে 1500 টাকা নিয়েও আমার ছেলেকে 5 দিন পড়াবা, 7 দিন পড়াবা, সাথে ছোট ছেলে আছে তাকেও একটু পড়ায় দেবা। তো এই ধরনের হচ্ছে পুরান ঢাকার টিউশন। তো তোমরা যদি পুরান ঢাকায় থাকতে চাও এবং টিউশন মেনটেন করতে চাও, তাহলে শিওর থাকো যে ওই টাকা দিয়ে তোমার জন্য যদি তুমি মাসের খরচ চালাতে চাও অনেক হ্যাসেল করতে হবে। মানে তোমার লিটারেলি 4-5টা টিউশন করাইতে হবে, তারপরেও তুমি 7-8 হাজার বা 10 হাজার টাকা পাবো পুরান ঢাকায়। কম্পারেটিভলি ভালো টিউশন বা এইচএসসি টিউশনগুলো যদি একটু ম্যানেজ করতে পারো, বড় ক্লাসগুলো, সেক্ষেত্রে তোমার জন্য একটু কষ্ট কম হবে, প্লাস টাকাটা একটু বেশি আয় করার সুযোগ থাকবে, তবে একটু হ্যাসেল আছে। আর টিউশন পাওয়া যায় না যে বিষয়টা এমন না, টিউশন পাওয়া যায়, একটু দূরের এরিয়াতে থাকতে হয়। যেমন ধরো তোমার ক্যাম্পাস সদরঘাটে, তুমি সদরঘাটে থাকলে টিউশন খুব কমই পাওয়া যাবে, কারণ পুরান ঢাকায় একটু টিউশনটা মানুষজন হয়তো বা পড়াশোনার চেয়ে অন্য কিছুকে বেশি প্রাধান্য দেয়, আমি যতদূর দেখেছি। আবার অনেক ফ্যামিলি আছে যারা পড়াশোনাকেও প্রাধান্য দেয়। তো তুমি একটু যদি ক্যাম্পাস থেকে দূরে থাকো, যেমন তুমি আজিমপুর থাকো বা
ধানমন্ডি, কলাবাগান অথবা ওই সাইডে তুমি যদি হচ্ছে রামপুরা, বনশ্রী এইসব এরিয়ায় থাকতে পারো, তবে এখানে তোমার ক্যাম্পাস থেকে যাতায়াত করতে অনেক সময় লাগবে। এখানে আমাদের নেক্সট পয়েন্ট চলে আসে যে পরিবহন ব্যবস্থা বেস্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 30টার মতো বাস রয়েছে, কম বা বেশি হতে পারে, বাট অনেকগুলো বাস রয়েছে। তো যারা ক্যাম্পাস থেকে দূরে থাকে তারা অনেকেই কিন্তু, মানে আমাদের অনেকেই আছে যারা ক্যাম্পাস থেকে ইচ্ছা করে দূরে থাকে টিউশনের জন্য, কারণ টিউশন করলে তারা খরচটা মেনটেন করতে পারে। তো টিউশন প্লাস পরিবেশের জন্য, কারণ পুরান ঢাকার পরিবেশ আমি যেরকম বলেছিলাম একটু কনজেস্টেড এরিয়া, আর ধানমন্ডি, বর্ণশ্রী, তারপরে কলাবাগান, আজিমপুর এগুলো একটু কাইন্ড অফ, আমি বলবো না যে একেবারেই ফাঁকা জায়গা, নট নেসেসারি, ঢাকা শহর পুরোটাই কনজেস্টেড। তো এই জায়গাগুলো কনজেস্টেড, বাট একটু তুলনামূলক কম কনজেস্টেড। তো এই জায়গাটাই আসে আমাদের পরিবহন ব্যবস্থা। আমাদের ভার্সিটি থেকে সকালবেলা আমাদের বাসার থেকে, মানে এইসব এরিয়া থেকে বাস যায়, আবার বিকালবেলা ভার্সিটি থেকে এইসব এরিয়াতে নামাই দিয়ে যায়। তো আমাদের পরিবহন ব্যবস্থার এমনও সুযোগ মানুষ নেয় যে আমার কয়েকটা ফ্রেন্ড কুমিল্লা থেকে এসে ক্লাস করে, আমার কয়েকটা ফ্রেন্ড নারায়ণগঞ্জ থেকে এসে ক্লাস করে, আমার কয়েকটা ফ্রেন্ড সাভার থেকে, গাজীপুর থেকে এসে অবধি ক্লাস করে। তারা সকালে আসে, ক্লাস করে, ভার্সিটি বাসে চলে যায়, যে তারা আরামসে বাসায় যে থাকে। তো এটাই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্লাস পয়েন্ট, যে পরিবহন ব্যবস্থাটা একদম বেস্ট। 5 নম্বর পয়েন্ট হলো ক্যাম্পাস ছাত্র অনুপাতে ছোট। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবার তোমরা যারা ভর্তি হচ্ছে তোমরা সব কয়টা ইউনিট মিলে দেখবা 3 থেকে 4 হাজার সিট তো মিনিমাম আছেই। তো সবগুলো সিট 3 থেকে 4 হাজার, আর ধরো আমাদের রানিং ব্যাচ থাকে 4 থেকে 5টা, তার মানে 10,000-এর আশেপাশে আমাদের কিন্তু স্টুডেন্ট রানিং থাকে। তো এই 10,000 স্টুডেন্টের জন্য আমাদের বর্তমানে যে ক্যাম্পাসটা আছে সদরঘাটে, সেটা অনেক ছোট। মানে এখানে ধরো তুমি বসে যে আড্ডা দিবা সেই জায়গাটাও তুমি হয়তো বা ম্যানেজ করতে পারবা না। যাই হোক, তবে আমাদের একটা আশার সংকেত হলো আমাদের 200 একরের জমি বরাদ্দ দেওয়া হয়েছিল গত সরকারের আমলে, এবং 800 কোটি টাকার একটা চেক দেওয়া হয়েছিল। তো আমরা আশাবাদী যে হয়তোবা আমাদের সুদূর ভবিষ্যতে আমাদের সেই ক্যাম্পাসটা কেরানীগঞ্জে স্থাপিত হবে 200 একরের। আমরা রিসেন্টলি কেরানীগঞ্জের ক্যাম্পাসে ঘুরে আসছি, আমি কয়েকটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। কেরানীগঞ্জের ক্যাম্পাসে আমাদের ঘোরাঘুরির অনুভূতিটা অনেক আসলেই বেস্ট ছিল। তো প্রায় আমাদের 2 ঘন্টা লেগেছিল পুরোপুরি ঘুরতে। যাই হোক, তো আমরা আশা করতেছি যে আমরা যখন সার্টিফিকেট তুলতে যাব তখন আশা করতেছি যে আমরা আমাদের কেরানীগঞ্জের যে ক্যাম্পাসটা আছে সেখানে আমরা যাওয়ার সুযোগ পাবো। তার আগে হয়তো বা আমাদের আমি অ্যাটলিস্ট যদি ড্রপ আউট না হই, তাইলে মানে ড্রপ আউট বলতে যদি 2-3 ইয়ার ড্রপ না দিই, তাইলে হয়তো বা আমার ভাগ্যে নতুন ক্যাম্পাস দেখে যাওয়ার সুযোগ নাই। বাট আশা করছি তোমরা আসলে হয়তো বা আন্দোলন করে যদি ক্যাম্পাসের কাজটা তাড়াতাড়ি করতে পারো। 6 নম্বর পয়েন্ট, মেট্রো কাভারেজ নাই, গুলিস্তানের জ্যাম। মেট্রো কাভারেজ ঢাকা শহরে একটা বিশাল প্লাস পয়েন্ট। আমি নিজের লাইফে ঢাকা শহরে যতটা গালি দিই, 2টা কারণে গালি দিই। সেটা হচ্ছে এক, পরিবেশের জন্য, পরিবেশ যথেষ্ট দূষণ, আর সেকেন্ড হচ্ছে হলো জ্যামের জন্য। এই 2টা কারণে আমি ঢাকা শহরকে পার্সোনালি হেট করি। এছাড়া ঢাকা শহরের সব কিছু আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয়। তো মেট্রো কাভারেজ একটা বিশাল প্লাস পয়েন্ট, যেটা তোমার সদরঘাটের ক্যাম্পাস থেকে তোমার মেট্রো কাভারেজ পেতে হলে তোমার সচিবালয়ের অবধি যেতে হবে। সচিবালয় সদরঘাট থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, যেখানে বাসে যেতে 30 মিনিটের বেশি লাগবে, কারণ তোমার ওই গুলিস্তানের জ্যামটা সহ্য করে যেতে হবে। এছাড়াও তুমি যদি হেঁটে যাও বা রিক্সায় যাও সেই ক্ষেত্রেও তোমার কিছুটা টাইম লাগবে, 30 মিনিট থেকে 40 মিনিট লাগবে। তো আশা করছি এই মেট্রো কাভারেজটা যেহেতু নাই, তুমি একটু ব্যাকওয়ার্ড একটু ফেস করতে পারো। আর গুলিস্তানের জ্যাম এটা তো কথাই নেই, কোথাও যখন যেতে যাবা তখন বুঝবা গুলিস্তানের জ্যাম কী জিনিস। আর 7 নম্বর পয়েন্ট হলো রাজধানীতে বসবাসের সুবিধা। আমি পার্সোনালি মনে করি রাজধানীতে বসবাসের এই সুবিধাটা আমার মতো যারা বাইরে থেকে আসে, দেখো জগন্নাথ তারাই চয়েস করে প্রথমত যারা ঢাকায় থাকতে চায় এবং ঢাকার স্থানীয়, তারা চয়েস করে। আর বাইরে থেকে তারাই চয়েস করে যাদের ঢাকার সুবিধা দরকার। আমার যেরকম পার্সোনালি চয়েস করে একটাই কারণ, আমি ঢাকায় থাকতে চেয়েছিলাম এবং আমার ঢাকা ভার্সিটিতে ওয়েটিংয়ে ছিল। তো যেহেতু ওয়েটিংয়ে ছিল, ঢাকা ভার্সিটিতে আমার আসে নাই, তো আমার অপশন কি জগন্নাথ ইউনিভার্সিটি, তো আমি ভর্তি হয়েছি। তো রাজধানীতে বসবাসের যে সুবিধা, এটা কিন্তু ডেফিনেটলি আছে। তুমি রাজধানীতে থাকলে, রাজধানীতে ধরো যে কোনো ইভেন্ট সর্বপ্রথম কোথায় হয়? ঢাকাতে হয়। তো তুমি চাইলেই ক্যাম্পাস থেকে ইজিলি বাসে চড়ে বনানীতে কোনো ইভেন্ট হইতেছে সেখানে যেতে পারলা, ধানমন্ডিতে কোনো ইভেন্ট হইতেছে সেটাতেও অ্যাটেন্ড করতে পারলা। কিন্তু তুমি যদি ঢাকার বাইরে থাকো, এই ইভেন্টগুলোতে অ্যাক্সেস নেওয়ার সুযোগ কিন্তু তোমার সেইভাবে থাকবে না। এছাড়া বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির হেড ব্রাঞ্চগুলো কিন্তু ঢাকাতেই আছে। তো তোমার সেই সুযোগ সুবিধাগুলো, তাদের সাথে কানেকশন বিল্ড আপ করার সুযোগ সুবিধা তুমি বেশি পাবা ঢাকায় থাকলে। এছাড়াও তুমি অনলাইনে পেতে পারো অন্যান্য জেলায় থাকলে, তবে সেটা একটু কম। আর বাংলাদেশের অনলাইন কতটা ইফেক্টিভ সেটা আমার চেয়ে ভালো তোমরা জানার কথা। আমি নিজে অনলাইন অফলাইন 2 জায়গায় পড়াই, কিন্তু অফলাইনেই কিন্তু আলটিমেটলি পোলাপাইন বেশি পড়ে। সো বাকি সব কেসেও কিন্তু সেই রকম যে অফলাইনে বেশি তোমার টার্ন ওভার বা অফলাইনে বেশি সুযোগ সুবিধা। এনিওয়েজ, 8 নম্বর পয়েন্ট হলো সেশন জট তুলনামূলক কম। আমি যতদূর খোঁজ নিয়েছি, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির 4 বছরের কম সময়ে বিবিএর যে সাবজেক্টগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়।
আর স্নাতক পর্যায়ে পড়াশোনা। আর অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে সেগুলো 4 বছর বা একটু সামান্য বেশি লাগে, তবে সেশন জট আহামরি নেই। কিছু ইনস্টিটিউট আছে এর মধ্যেও যাদের হয়তো বা 2-1 মাস 2-3 মাস পিছিয়ে যেতে পারে, যেমন বর্তমানে আমাদের 19-20 সেশন বের হচ্ছে এবং কয়েকটা ডিপার্টমেন্ট অলরেডি বের হয়েও গেছে। তো মোটামুটি সেশন জট কম। করোনা বাদে জগন্নাথের সেশন জটে তেমন কোনো ইতিহাস নেই, আশা করছি এই ধারাটা অব্যাহত থাকবে। 9 নম্বর পয়েন্ট হলো অ্যালামনাই ভালো বিদ্যমান। অ্যালামনাই বলতে কি বোঝায়? অ্যালামনাই বলতে বোঝায় ভার্সিটির প্রিভিয়াস স্টুডেন্ট যারা ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গিয়েছে এবং বর্তমানে কোথাও না কোথাও চাকরিতে নিযুক্ত হয়েছে। তো অ্যালামনাই কর্পোরেটের ক্ষেত্রে কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব একটা অন ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ দিয়েছিল, যেখানে আমাদের বিভিন্ন ব্র্যান্ডরা এসেছিল ক্যাম্পাসে এবং আমাদের সিনিয়র ভাইরা সেখানে ভাইবা দিয়ে চাকরির সুযোগ পেয়েছিল। অনেকে হয়তো বা চাকরির সেই সুযোগটা লুফে নিতে পেরেছে এবং অনেকে হয়তো বা পারেনি। তবে এই সুযোগটা অন ক্যাম্পাস প্লেসমেন্ট আমি সবসময় আইআইটিতে দেখতাম। আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগতো যে ক্যাম্পাসে তোমার নিজের ক্যাম্পাসে তোমার সেই ড্রিম যেই ইনস্টিটিউটগুলো আছে, যেই ড্রিম কোম্পানিগুলো আছে সেগুলো আসবে, এসে তোমার ইন্টারভিউ নেবে। এই জিনিসটা কিন্তু আমার আইআইটির ওই বিভিন্ন আইআইটির সিরিজগুলো যারা দেখছো তোমরা, কোটা ফ্যাক্টরি বলো বা অন্যান্য যে সিরিজগুলো, সেই সিরিজগুলো দেখে আমি অনেক ইন্সপায়ার্ড থাকতাম অন ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে, যেটা এই বছর জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও আমাদের সরকারি চাকরিতেও বিভিন্ন জায়গায় জগন্নাথ ইউনিভার্সিটির প্রিভিয়াস স্টুডেন্টরা অনেক ভালো করছে। বর্তমানে ভালো ভালো পজিশনে জগন্নাথ ইউনিভার্সিটির আমাদের সিনিয়র ভাইরা আছে। তো অ্যালামনাই ভালো থাকলে তোমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পাবা। আর সিনিয়র জুনিয়র একটা সম্পর্ক মেনটেনের বিষয় থাকে। দেখো, সিনিয়র জুনিয়র সম্পর্ক মেনটেনের যে বিষয়টা, যেটা আমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র সম্পর্ক। তো এই সম্পর্ক মেনটেনের বিষয়টা, জিনিসটা প্রথম দিকে এরকম থাকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচয় পর্ব আছে। জিনিসটা কি, যে নিজে একটা ফর্ম্যাটে পরিচয় দিতে হয়, সিনিয়রদের দেখলে একটু সালাম দিতে হয়। তো এটা তো বেসিক ম্যানার্সের মধ্যে পড়ে যে সিনিয়রদের দেখলে অবশ্যই তোমরা সালাম বা হাই হ্যালো বা কিছু তো দিবা, এটা তো পারিবারিক রুলের মধ্যেই পড়ে। এছাড়া এই জিনিসটা মেনটেন করার আরেকটা রিজনও হতে পারে যে দেখো, তোমার ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়র যদি তোমাকে না চিনে, জিনিসটা তোমার জন্য কেমন হতে পারে। দেখো, আমি তোমরা হয়তো বা যারা আমাকে ফলো করো তোমরা জানো যে আমার একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছে ছিল, যেটাতে আমি পরীক্ষা দিতে পারিনি। তো এর জন্য আমি একটু বেশি স্যাড ছিলাম প্রথম 6 মাস, এখনও হয়তো বা আছি হালকা। তো ওই নিয়ে আমি মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট করতাম। তো একদিন এক সিনিয়র ভাইয়ের সাথে, আমার ডিপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি, তো এক সিনিয়র ভাই এসেছে, অনেক আমার চেয়ে 5 বছরের সিনিয়র আমার ডিপার্টমেন্টের। তো আমি দাঁড়িয়ে আছি, ভাইকে সালাম দিলাম, অ্যাজ অলওয়েজ দেখা হলো, ভাইরে পরিচয় দিলাম। দাওতেই সে বললো যে তোমার তো মনে হয় অন্য একটা ইউনিভার্সিটিতে পড়ার খুব শখ ছিল, ভাই নিজে থেকে বললো। তো তারপরে সে মোটামুটি আমার সাথে 5-6 মিনিট একটা কনভারসেশন করলো, প্লাস আমাকে সে জীবনমুখী কিছু উপদেশ দিল, যেহেতু সে নিজেও 4 বছর এই ইউনিভার্সিটিতে ছিল, প্লাস সে আমার ডিপার্টমেন্টেরই সিনিয়র। তো এই সিনিয়র জুনিয়র বন্ডিংটা কিন্তু অনেক বেশি নিডেড। আমি কোথাও কোনো ঝামেলায় পড়লে সর্বপ্রথম কিন্তু আমার ব্যাচমেটরা যেমন আসে, সিনিয়ররাও তেমন আসে। আমি গত 6 মাস যাবৎ ক্যাম্পাসে আছি, আমার ব্যাচমেটদের সাথে আমার যেরকম সম্পর্ক, আমার সিনিয়রদের সাথেও যথেষ্ট ভালো একটা কানেকশন বিল্ড আপ হয়েছে, কারণ তারা যথেষ্ট হেল্পফুল একটা মানুষকে একটা ইউনিভার্সিটি পরিচয়, চেইন অফ কমান্ড, সিনিয়র জুনিয়র বন্ডিং, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি কোথাও ঝামেলায় পড়লে বা যে কোনো একটা তোমার ঝামেলা, নট নেসেসারি ঝামেলা, তুমি 4 বছর পরে যখন চাকরির ফিল্ডে যাবে তখন তোমার রেফারেন্সে নাম দিবা কার। ধরো তুমি যেই কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছো, সেই কোম্পানিতে তোমার যদি কোনো পরিচিত সিনিয়র থাকে, তার নামে যদি তুমি রেফারেন্সে দিতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা না। এই জিনিসটাই মেন ফ্যাক্টর। তো আশা করতেছি এই জিনিসগুলো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাবা। তো এছাড়াও আশা করি যাদের বাসা ঢাকায়, যাদের থাকা নিয়ে কোনো সমস্যা নাই, অথবা যাদের বাসা ঢাকায় নেই তবেও ঢাকায় থাকার সুবিধাটা নিতে চাও এবং মাসে 7,000 টাকা বা 8,000 টাকা তুমি বের করতে পারবা, তো তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি মনে করি সবচেয়ে ভালো একটা অপশন হবে। আর এখানে বেশ কিছু ভালো ভালো সাবজেক্ট রয়েছে, আশা করি সেই সাবজেক্টগুলো তোমরা কাজে লাগাতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, বর্তমানে মনে পড়লো 11 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে টিচাররা অনেক ফ্রেন্ডলি। আমি বিশ্বাস করো, আমি টিচারদের থেকে যথেষ্ট হেল্প পেয়েছি। আমি আগে ভাবতাম যে ইউনিভার্সিটি টিচাররা অনেক মনে হয় রুট টাইপের হয়, কিছু কিছু ক্ষেত্রে কয়েকজন টিচার হয়, বাট 90% অফ দি টিচার, আমি যতজনের সাথে পরিচয় হয়েছি এবং যতজনের কাছে সুযোগ সুবিধা পেয়েছি, তারা অ্যাকচুয়ালি হেল্পফুল, তারা যথেষ্ট ফ্রেন্ডলি মাইন্ডেড জগন্নাথ ইউনিভার্সিটির টিচাররা। তো তারা আর কি যথেষ্ট হেল্পফুল, তারা অনেক হেল্প করার চেষ্টা করে, তোমার অনেক সাপোর্ট দিবে। তারাও বুঝে যে তোমরা কি কি আর্থিক সংকটের মধ্যে থাকো, মানে এই ধরনের রিলেটেড হেল্প তোমরা অবশ্যই শিক্ষকদের কাছে পাবা। এছাড়াও একাডেমিক্যালি তারা হেল্প করবে। আর বিশ্ববিদ্যালয়ে তো আর তেমন পড়াশোনা তো স্যাররা নিজেরা করাই দেবে না, তারা জাস্ট খালি কন্টেন্টগুলো দিয়ে দেবে, ওটা তোমার নিজেই পড়তে হবে আলটিমেটলি। এনিওয়েজ, তো এই ছিল আজকের ভিডিওর মেন পয়েন্ট। তো আশা করি এই ভিডিওটা পুরোপুরি দেখে তোমরা ডিসিশন নিতে সক্ষম হয়েছো যে তোমার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত হবে কিনা। আর যদি পড়তে ভর্তি হও তাহলে দেখা হবে দ্রুত ক্যাম্পাসে।